আসসালামু আলাইকুম। আমি হাসিনা আক্তার, সহকারী শিক্ষক, আরআরএফ সেকেন্ডারি স্কুল, আরআরএফ খুলনা। আরআরএফ এসএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজ আমি একটি মজার জিনিস শেখাবো। আমরা আজ একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ের। খেয়াল করো, আমরা বাংলা বইয়ে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো পড়ি, তাই না? এগুলো আলাদা আলাদা বিষয়, এগুলোকে একত্রে আমরা কি বলি? সাহিত্য, তাই না? এগুলোকে আমরা একত্রে সাহিত্য বলি। কিন্তু সাহিত্যের মধ্যে যে সাহিত্য বিষয়টা কিন্তু একটা বিশাল ব্যাপার। বাংলা সাহিত্যের যে বিস্তৃতি, এটা বিশাল সমুদ্রের মতো। এটা শেষ করা খুব কষ্টসাধ্য, কারণ এই সাহিত্যের মধ্যে রয়েছে তোমার কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, এগুলো তোমার রয়েছে। এগুলো আমাদের আলাদা আলাদাভাবে এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের যে পাঠ, সে পাঠটির নাম হলো সাহিত্যের রূপ ও রীতি। তোমরা খেয়াল করো, সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্য বিশাল পরিধি বা বিশাল পরিধির একটা বিষয়। তো সার্বিকভাবে সাহিত্যের যে এই যে সাহিত্যের রূপ আর রীতি, এটি কিন্তু দুটি বিষয়। রূপ এবং রীতি, এটি দুটি বিষয়। একটা হলো রূপ আর একটা হলো রীতি। রূপ বলতে আমরা সাহিত্যের যে বিভিন্ন শাখা, যে শাখাগুলোর কথা আমি বললাম তোমাদের, যে নাটক, উপন্যাস, কবিতা, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা রূপ বলি। সাহিত্যের যে বিভিন্ন শাখা, এগুলোকে আমরা বুঝে থাকি এই রূপ বলতে। আর রীতি হলো এই যে শাখাগুলো, এই যে কবিতা, গল্প, উপন্যাস, এই যে শাখাগুলো কিভাবে নির্মিত, এর গঠনশৈলী, এটি হলো তোমার রীতি। এটি হলো রীতি। তো আসো, আজ আমরা এই সাহিত্যের রূপ ও রীতি যিনি লিখেছেন, তিনি হলেন হায়াত মাহমুদ। সেই হায়াত মাহমুদ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। হায়াত মাহমুদ 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে 1939 সালে জন্মগ্রহণ করেন। 1939 সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ শমশের আলী এবং মাতার নাম আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, অর্থাৎ বর্তমানে যেটি সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ নামে খ্যাত, সেই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা বিষয়ে। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং এখান থেকেই তিনি অবসরে যান। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলো। পরবর্তী সময় তিনি গবেষণা এবং প্রবন্ধ বিষয়েও তিনি লেখালেখি করেন।
তিনি অর্ধ শতাধিক গ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। তিনি সাহিত্যের ক্ষেত্রে তার তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান। তো সাহিত্যের রূপের যে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কবিতা। সেটি হলো কবিতা। কবিতা বলতে আমরা কি বুঝি? ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ গদ্যে পদ্যে, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলি। কবিতার কিন্তু দুটি রূপ আছে, একটা হলো মহাকাব্য আর একটা হলো গীতিকাব্য। এখন মহাকাব্যটা কি আর গীতিকাব্য কি এ বিষয়ে আমাদের ধারণা লাভ করতে পারবে আজকের পাঠ থেকে। মহাকাব্য হলো বিশাল বিষয়। মহাকাব্য সাধারণত যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে লেখা হয়। এর আয়তন অত্যন্ত দীর্ঘ। যেমন দুটি পুরাতন যে কাহিনী আছে যুদ্ধ বিগ্রহের কাহিনী, একটা হলো মহাভারত আর একটি হলো রামায়ণ। এই দুটি তোমার এতটাই জনপ্রিয়। মহাভারত সম্পর্কে এমন কথা আছে যে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ ভারতবর্ষের এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে উল্লেখিত হয়নি। তাই এই তোমার এটি হলো একটি মহাকাব্য। আর এই মহাকাব্য এটি কিন্তু আয়তনে বিশাল, কিন্তু এটি লিখিত হয়েছে পদ্যে অর্থাৎ ছন্দে। এটি একটি যুদ্ধবিগ্রহের কাহিনী, হচ্ছে একটা কাহিনী কিন্তু লেখা হচ্ছে পদ্যে। আর গীতিকাব্য হলো মহাভারত সম্পর্কে বললাম, আর একটা হচ্ছে রামায়ণ। রামায়ণ কথা তোমরা, রামায়ণ একটি বিখ্যাত যুদ্ধবিগ্রহের কাহিনী নিয়ে লেখা রামায়ণ। সেই রামায়ণটা কিন্তু ওই মহাভারতের তুলনায় একটু ক্ষুদ্র, কিন্তু রামায়ণের কাহিনীটা অনেকেই জানা তোমাদের, যে লঙ্কাদ্বীপের রাজা অর্থাৎ রাবণ, সেই রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে সেখানে আটকে রাখে। তাই সেই সীতাকে উদ্ধারের জন্য রামের সাথে যে তোমার এই রাবণের যে যুদ্ধ হয় সেটি হলো রামায়ণ কথা, সেটি হলো রামায়ণ। তাই এই দুটি হলো তোমার মহাকাব্য। আর মানে এই মহাকাব্যের মূল লক্ষ্য কিন্তু গল্প বলা অবশ্যই, তবে তাকে গদ্যে না লিখে লেখা হচ্ছে পদ্যে। আর এর বাইরে আছে যেটা সংক্ষিপ্ত আকারের কবিতা, সেটি হলো গীতি কবিতা। আমরা আমাদের পাঠ্য বইয়ে যত কবিতা পড়বো সে সবগুলোই হলো গীতি কবিতা। গীতি কবিতা হলো সেটি যেখানে তোমার আর কি লেখকের মনের যে একটা মানে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারে সংক্ষিপ্ত আকারে, মানে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেটি হলো গীতি কবিতা। এটি বলেছেন হলো ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র। তিনি বলেছেন যে বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই হলো গীতিকাব্য। এ মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ ঘটায়। এটি খুব দীর্ঘ হয় না, ক্ষেত্র বিশেষে যদি একটু দীর্ঘ হয় তাতে সমস্যা নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন রয়েছে। তোমরা জানো বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হলো বৈষ্ণব কবিতা বলি। গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয় যদি,
তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। যেমন আছে গীতি কবিতা আছে, যেমন ভক্তিমূলক গান। ভক্তিমূলক গান যেমন আছে রবীন্দ্রনাথের, যে অতুল প্রসাদের, রামপ্রসাদের, রজনীকান্তের। তারপর হচ্ছে স্বদেশ প্রীতিমূলক কবিতা, সেগুলো হলো বঙ্কিমচন্দ্রের, বন্দে মাতারাম। রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা আছে যেগুলো হলো, গান আছে যেগুলো হলো স্বদেশ প্রীতিমূলক। এছাড়া আছে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয় কবিতা। শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাগুলো হলো গীতি কবিতা। এরপর আছে যে বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার যে জনক, সেই দুটি ধারার জনক হলো কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন। জসীমউদ্দিনকে আমরা পল্লী কবি হিসাবে চিনি। তিনি কিন্তু পল্লীর সাধারণ মানুষের যে সুখ দুঃখ, চিন্তা চেতনা, এগুলো নিয়ে তার কবিতায় তিনি ফুটিয়ে তোলেন, যেটা আর কেউ পারে না। আর কাজী নজরুল ইসলাম, যার কবিতায় আছে বিদ্রোহ, অধিকার আদায়ের, সবাইকে সোচ্চার হওয়ার যে আহ্বান, বিদ্রোহ, সেটি হলো তার দুটি ধারা আলাদা। একটা হলো পল্লীর বিষয়, আরেকটা হলো মানুষের যে দাবি দেওয়া আদায় বা মানুষের অধিকার আদায় সচেতন করে তোলা। তাই এই রবীন্দ্রনাথকে, কাজী নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, আর জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। কাজী নজরুল ইসলামের কবিতায় যে ধরনের বক্তব্যটা তুলে ধরা হয় তার কবিতায়, অন্য কোনো কারোর কবিতায় কিন্তু ওইরকম বিদ্রোহ উচ্চারিত হয়নি বা ওইরকম বক্তব্য দেখা যায় না। আর পল্লী কবির কথা কি বলবো, জসীমউদ্দিনের কবিতায় পল্লীর মানুষ সম্পর্কে যেভাবে তুলে ধরা হয়েছে, ওভাবে আর কোনো কারোর কবিতায় ফুটে তোলা সম্ভব নেই, কারণেই তিনি একমাত্র পল্লী কবি। তার অনুসারীও এক্ষেত্রে আর কেউ নেই। এরপরে আসো নাটক। এবার আমরা নাটক নিয়ে আলোচনা করব। সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন যে শাখাটা, সেটি হলো নাটক। নাটক মনে রাখতে হবে তোমাদের, যে নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়। তখন কিন্তু ছাপাখানা ছিল না, এই কারণে পুস্তক আকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না। শুধু নাটকটা কি হতো, অভিনীত হতো। নাটকের লক্ষ্য কিন্তু তখন পাঠক ছিল না, নাটকের লক্ষ্য ছিল তখন দর্শক। কারণ যেহেতু অভিনয় করা হয় হতো, সেটা দর্শক সমাজকে আকৃষ্ট করত। কারণ তখন পুস্তক আকারে, যেহেতু ছাপা মুদ্রণ যন্ত্র ছিল না বা ছাপাখানা ছিল না, সে কারণে এটি কী হতো না, বই আকারে ছিল না। নাটক সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। কারণ মানুষ কিন্তু দেখে যে জিনিসটা, তখন যেহেতু দর্শক নাটকটা দেখতো, মানুষকে একটা জিনিস বলে কয়ে যেটা বোঝানো যায় না, মানুষ কিন্তু দেখে সেটা দ্রুত শেখে। যেমন বাচ্চারা কিন্তু যে জিনিসটা দেখে সেটা সে মনে রাখে এবং সে সেটা করে। তো যেহেতু নাটক তখন অভিনীত হতো, তখন সমাজের মানুষ সেটা দেখে প্রভাবিত হতো। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য ছিল দুই প্রকার, একটা হলো দৃশ্যকাব্য আর একটা হলো শ্রব্যকাব্য। তা নাটক প্রধানত দৃশ্যকাব্য। সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলেও নাট্য রচনার মূল উদ্দেশ্যই কিন্তু তখন ব্যর্থ হয়ে যাবে। যদি নাটকটা রচনা করার পরে সেটা যদি দর্শককে দেখানোই না হয়, তাহলে তার নাটকের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু কী হয়, ব্যর্থ হয়। নাটক সচরাচর 5টা অঙ্কে বিভক্ত থাকে। একটা হলো প্রারম্ভ বা আরম্ভ, যেটাকে বলা হয়; প্রবাহ, যেটা হলো কাহিনীর যে অগ্রগতি, মানে ধীরে ধীরে কাহিনীর দিকে যাবে। এরপর আছে উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, যেটাকে বলে যে ঘটনাটা এইবার বোঝা যাচ্ছে, এরকম কিছু।
এরপর গ্রন্থি মোচন, অর্থাৎ নাটকটা কোন দিকে পরিণতির দিকে যাচ্ছে, কোন পরিণতিটা পেতে যাচ্ছে। এরপর হলো উপসংহার। তাহলে আসলে নাটকে আমরা কয়টা অঙ্ক পাচ্ছি? নাটকের 5টা অঙ্ক পাচ্ছি। একটা হলো প্রারম্ভ, একটা হলো প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন, আর একটি হলো উপসংহার। কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। ট্র্যাজেডিটাকে বাংলায় বিয়োগান্তক নাটকও বলে, যেটা মানুষের মনে খুব দুঃখের বা কষ্টের সঞ্চার করে। কমেডি, এটা জানো, এটা মিলনাত্মক নাটকও বলে, এটা আনন্দ দেয়। প্রহসন, এটা এক ধরনের মানে করা, কাউকে প্রহসন করা মানে কোনো একটা বিষয়ে ব্যঙ্গ করা, এটি হলো এই প্রহসন ধর্মী নাটক। এই 3টি বিভাগে বিভক্ত করা হয়। তো এর মধ্যে ট্র্যাজেডিটা সবার কাছে গ্রহণযোগ্য বেশি। ট্র্যাজেডির মধ্যে 2টি অংশ ক্রিয়াশীল থাকে। একটা হলো প্লট বা নাটকের আখ্যানভাগ, যেটা চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা, জীবন অদর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সব কিছুর সমন্বয়ে সুরসঙ্গতি। আর গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কয়েক ধরনের রস আছে, হাস্যরস, করুণ রস, তো এখানে করুণ রসের সৃষ্টি করে, তাই হলো কি ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম, মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যাখ্যাও দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই হলো কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থা, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, আর উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথা সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে। তোমরা কমেডি দেখেছো, মিস্টার বিনের কমেডি দেখেছো, তাই না? অশোভনদের দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে এই কমেডি। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ছাড়াও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত্র নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি কিন্তু রয়েছেই। ট্র্যাজেডি এবং কমেডি সবসময় সবার কাছে গ্রহণযোগ্য। বাংলা নাটকের ক্ষেত্রে তোমরা জানো, সবচেয়ে যুগান্তকারী প্রতিভা যিনি দেখিয়েছেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম কিন্তু ট্র্যাজেডি, প্রহসন, কমেডি এগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তেরই প্রথম সৃষ্টি। তারপর দীনবন্ধু মিত্র আবির্ভাব হয়ে তিনি সামাজিক নাটক লেখেন। নীল দর্পণ নাটক কিন্তু দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ উদাহরণ। নীল দর্পণ তিনি পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সময়ে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক লিখেছেন, যেমন জনা, বুদ্ধদেব, এগুলো পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটক লিখেছেন কালাপাহাড়, সামাজিক নাটক লিখেছেন প্রফুল্ল। এরপর দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, মানে অনেক পরে, যিনি বাংলা নাটকের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। তার রক্তকরবী, ডাকঘর, অরূপরতন এইসব নাটক সাহিত্যে কালোজয়ী হয়ে রয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলা সাহিত্যের যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তিনি তার বিষয়ের জনক,
এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।